আসসালামু আলাইকুম। সকলকে আমার নতুন চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মোসাবিরুল হোসেন মুরাদ। পড়ালেখা করছি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট, রাজশাহী ইউনিভার্সিটি। সামনেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। অনেকেই অনেক দুশ্চিন্তা নিয়ে আছে যে তারা কোথাও চান্স পাবে কি না। দুশ্চিন্তার কিছুই নেই। আমি তোমাদেরকে বলবো তোমরা এখন থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নাও। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চিন অনেক সহজ হয়। যে কেউ মোটামুটি একটা প্রিপারেশন নিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু চান্স পেতে পারে। আজকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাস্ট ইয়ার অর্থাৎ 2023-24 সালের পদার্থবিজ্ঞানের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। কত দ্রুত এবং কত সহজেই আমরা প্রশ্নগুলো সমাধান করতে পারি তা দেখব। আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। আমার কাছে প্রথম যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নটি হচ্ছে একটি 5 কেজি ভরের বস্তু একটি লিফটের মেঝের উপর স্থির অবস্থায় আছে। লিফটের ঊর্ধ্বগামী ত্বরণ 2 ms/2 হলে বস্তুর উপর মেঝে কর্তৃক বল কত? আমরা জানি কোনো বস্তু অভিকর্ষ ত্বরণের কারণে নিচের দিকে যে টান অনুভব করে বা যে বল অনুভব করে সেটাকে বলা হয় অভিকর্ষ বল। এই অভিকর্ষ বল F = mg, এটা আমরা জানি। আবার এখানে বলা হয়েছে যে একটি লিফট ঊর্ধ্বগামী মানে উপরের দিকে যাচ্ছে। এক্ষেত্রে একটা এক্সট্রা ত্বরণ দেওয়া আছে। এই ত্বরণটা অভিকর্ষ ত্বরণের সঙ্গে যোগ হয়ে যাবে যদি লিফট উপরের দিকে যায়। যদি নিচের দিকে বলা থাকে তাহলে এক্ষেত্রে এক্সট্রা ত্বরণটা বিয়োগ করতে হবে। তো যেহেতু উপরের দিকে বলা আছে তাহলে এক্সট্রা ত্বরণটা যোগ করতে হবে, অর্থাৎ ঊর্ধ্বগামী ত্বরণটা যোগ করতে হবে। এম এর মান 5 কেজি, 9.8 প্লাস 2, 5 ইন্টু 11.8, 59 নিউটন। উত্তর হবে গ নাম্বার 59 নিউটন। এর পরের যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নটি হচ্ছে 2 কিলোমিটার উঁচুতে অবস্থিত একটি বিমান হতে 1 কেজি ভরের একটি বোমা ফেলে দেওয়া হলো। ভূমি স্পর্শ করার মুহূর্তে বোমাটির গতিশক্তি কত হবে? আমরা জানি কোনো একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় যে বিভব শক্তি থাকে এবং সর্বনিম্ন অর্থাৎ হচ্ছে ভূমি স্পর্শ করার মুহূর্তে যে গতিশক্তি পায়, এই দুইটা পরস্পর সমান হয়। তাহলে গতিশক্তি নির্ণয়ের জন্য আমরা যদি বস্তুটির বিভব শক্তি নির্ণয় করি তাহলে আমরা গতিশক্তি পেয়ে যাব। অতএব বস্তুটির বিভব শক্তি ইপি = mgh। এম এর মান দেওয়া আছে 1 কেজি, জি এর মান দেওয়া আছে 9.8, আবার এইচ এর মান দেওয়া আছে 2 কিলোমিটার অর্থাৎ 2000 মিটার। গুণ করে উত্তর আসে 19,600 জুল, অর্থাৎ উত্তর হবে গ 19,600 জুল। এর পরের যে প্রশ্নটি রয়েছে, বলা আছে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে 50 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর বিভব পার্থক্য 200 ভোল্ট। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত? আমরা প্রাবল্যের সূত্র জানি। প্রাবল্য E = V/D, E = V/D। মান বসাই দিই। বিভব পার্থক্য দেওয়া আছে 200 ভোল্ট, আর দূরত্ব দেওয়া আছে, দুটার মাঝে দূরত্ব দেওয়া আছে 50 সেন্টিমিটার। মিটারে প্রকাশ করে নিলে 10⁻² মিটার। এটার উত্তর আসে 400 ভোল্ট পার মিটার। উত্তর হবে খ 400 ভোল্ট পার মিটার। এই অঙ্কটা করার ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে এককগুলো বারবার চেক করতে হবে। প্রথম এককটা কিন্তু দেওয়া আছে 400 ভোল্ট পার সেন্টিমিটার। আমরা 400 উত্তর আসছে বলেই কিন্তু প্রথম উত্তরটাই দিয়ে দিব, এটা কিন্তু না। আমাদেরকে একটু ঠান্ডা মাথায় ভাবে উত্তরটি দাগাইতে হবে। তো এটার উত্তর আসলো 400 ভোল্ট পার মিটার। এর পরের যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নে বলা আছে C1, C2, C3 তিনটি ধারককে শ্রেণীতে সংযুক্ত করলে
তুল্য ধারকত্ব হয় 1 মাইক্রোফ্যারাড। দ্বিতীয় ও তৃতীয় ধারকের মান যথাক্রমে 2 এবং 3 মাইক্রোফ্যারাড হলে প্রথমটির মান কত? আমরা এর আগে শ্রেণীতে অথবা সমান্তরালে রোধের অঙ্কগুলো করেছিলাম। রোধের অঙ্কের ক্ষেত্রে শ্রেণীতে যদি থাকতো, কোনো রোধ যদি শ্রেণীতে যুক্ত থাকতো, কয়েকটা রোধ, তাহলে এক্ষেত্রে আমরা সরাসরি যোগ করে দিয়ে তুল্য রোধটা পেতাম। কিন্তু সমান্তরালে থাকলে 1/x বা এরকম দ্বারা ভাগ করে যোগ করে আমরা তুল্য ধারকত্বটা পেতাম। তো এক্ষেত্রে সম্পূর্ণটাই উল্টা। রোধের ক্ষেত্রে আমরা শ্রেণীতে যুক্ত করলে আমরা সব কিছু একবারে যোগ করে দিয়ে উত্তরটা পেতাম, কিন্তু এই ক্ষেত্রে আমরা উল্টাভাবে করব, মানে শ্রেণীতে থাকলে আমরা সমান্তরালের মতো করব, আবার সমান্তরালে থাকলে আমরা শ্রেণীর মতো করব। তাহলে C1 আমাদের তুল্য ধারকত্ব 1/c ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। এখানে 1/c এর মান দেওয়া আছে 1 মাইক্রোফ্যারাড, C1 এর মান চাইছে 1 দ্বিতীয় ধারকের মান দেওয়া আছে 2, তৃতীয়টার মান দেওয়া আছে 3। তো এখান থেকে আমরা পাই 1/c1 ইকুয়াল টু 1 মাইনাস 1/2 1/3 ইকুয়াল টু 6 মাইনাস 3 মাইনাস 2 ইকুয়ালস টু আসে 1/6। এটাকে আবার পাল্টাই দিলে C1 ইকুয়াল টু 6 মাইক্রোফ্যারাড। এটা পেলাম আমরা প্রথম ধারকের ধারকত্ব। তো আমাদের উত্তর হবে খ 6 মাইক্রোফ্যারাড। এর পরের যে প্রশ্নটি রয়েছে 5 নাম্বার, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কোনটি? মহাকর্ষীয় ধ্রুবক আমরা জানি মহাকর্ষ বল F ইকুয়াল টু G m1 m2 বাই r স্কোয়ার বা d স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমাদের মাত্রা নির্ণয় করতে বলছে G এর, G ইকুয়াল টু F r স্কোয়ার বাই m1 m2। এক্ষেত্রে মাত্রা বসাই দিই। আমার বলের মাত্রা হচ্ছে m lt ইনভার্স 2, আবার আর এর মাত্রা হচ্ছে l স্কোয়ার m m মানে m স্কোয়ার। তো am কাটা যাবে, mটা উপরে উঠে যাবে। তো ফাইনালি আমরা পাই m ইনভার্স 1 t ইনভার্স 2 l কিউব। এটাকে যদি সাজায় লেখা যায় তাহলে হবে l কিউব m ইনভার্স 1 t ইনভার্স 2, অর্থাৎ 5-এর খ উত্তর l কিউব m ইনভার্স 1 t ইনভার্স 2। এর পরের যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নটি এসেছে স্ফেরোমিটার থেকে। স্ফেরোমিটার অর্থাৎ কোনো গোলকের গলীয় তলের বক্রতার ব্যাসার্ধ আর এর সূত্র, সরাসরি সূত্রটাই দিয়ে দিছে। দেখেন রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চিনগুলো কত সহজ হয়, সরাসরি একটা সূত্র তুলে দিছে। তো এটা আমরা মুখস্থ, এটা জানি হচ্ছে d²/6h প্লাস h/2, অর্থাৎ হচ্ছে ক উত্তর। এরপরে যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নটি হচ্ছে কোনো বিচ্ছিন্ন সিস্টেমে চূড়ান্ত অবিচল অবস্থাকে কি বলা হয়? এটাও একটা থিওরি। তো কোনো বিচ্ছিন্ন সিস্টেমের চূড়ান্ত অবিচল অবস্থা অর্থাৎ যেখানে গিয়ে আর কোনো কিছুই আদান প্রদান হবে না, তো এই অবস্থাকে আমরা বলি তাপগতীয় সাম্যাবস্থা। তো এটার উত্তর হবে তাপগতীয় সাম্যাবস্থা, ঘ 7-এর ঘ। এর পরের যে প্রশ্নটি রয়েছে 8 নাম্বার, একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 3 গুণ। গ্রহের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 3 গুণ হলে উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের কত গুণ? তো আমরা মুক্তিবেগের সূত্র জানি দুইটা, একটা হচ্ছে মুক্তিবেগের সূত্র দুইটা, একটা হচ্ছে ভি ই ইকুয়ালস টু √2
জি আর বাই জি এম বাই আর। আরেকটা সূত্র হচ্ছে ভিই ইকুয়ালস টু রুট টু জি আর। এই ক্ষেত্রে প্রশ্নে যেহেতু গ্রহের ব্যাসার্ধ এবং অভিকর্ষ ত্বরণ উল্লেখ করা আছে, তাই গ্রহের ব্যাসার্ধ, অভিকর্ষ ত্বরণ সংবলিত যে রাশিগুলো রয়েছে সেই রাশি দিয়ে সূত্রটি আমরা নেব। তো এই সূত্রে জি এবং আর বেগের সঙ্গে বর্গমূলের সমানুপাতিক অনুপাতে রয়েছে। তো এই ক্ষেত্রে প্রশ্নে যেহেতু বলা আছে যে উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের কত গুণ, মুক্তিবেগটি চেয়েছে। অজানা গ্রহের মুক্তিবেগটি পৃথিবীর মুক্তিবেগের কত গুণ, প্রশ্ন ভালো করে বুঝতে হবে। তো আমরা জানি ভিই ইকুয়াল টু রুট টু জি আর। তো এখান থেকে আমরা অজানা গ্রহের মুক্তিবেগ যদি Vx ধরে নেই, Vx অজানা গ্রহের মুক্তিবেগ, Vx ইকুয়াল টু প্রশ্নে বলা আছে একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 3 গুণ। গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 3 গুণ, অর্থাৎ ব্যাসার্ধটা হবে 3 গুণ। তাহলে রুট টু গ্রহের ব্যাসার্ধটা হবে 3 গুণ। গ্রহের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 3 গুণ। অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 3 গুণ, 3g ইন্টু 3r বাই রুট টু জি আর। ভাগ করলে পাওয়া যাবে রুট 9 ইকুয়াল টু 3, অর্থাৎ হবে এখানে ভিইও হবে, কারণ হচ্ছে পৃথিবীর যে মুক্তিবেগ আর ওই গ্রহের যে মুক্তিবেগ, গ্রহের মুক্তিবেগ এবং পৃথিবীর মুক্তিবেগের অনুপাত নিচ্ছে আমরা। অনুপাত নিয়ে আমরা পেলাম Vx বাই ভিই ইকুয়াল টু 3। তাহলে Vx ইকুয়াল টু আমরা পাই 3 ভিই। তাহলে অজানা গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের 3 গুণ। এর পরের যে প্রশ্নটি রয়েছে, দুটি সমান্তরাল চিরের ব্যবধান 0.01 মিলিমিটার, একে 590 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের একবর্ণী আলো দ্বারা আলোকিত করলে 0.2 মিটার দূরত্বে অবস্থিত পর্দায় ডোরার প্রস্থ কত হবে। তো এখানে আমাদের দেওয়া আছে সমান্তরাল চিরের ব্যবধান, অর্থাৎ এর মান দেওয়া আছে 0.01 মিলিমিটার, ল্যামডার মান দেওয়া আছে 590 ন্যানোমিটার। আবার একবর্ণী আলো দ্বারা আলোকিত করলে 0.2 মিটার দূরত্বে, অর্থাৎ হচ্ছে পর্দার দূরত্ব ডি দেওয়া আছে 0.2 মিটার। তো আমরা জানি ডোরার প্রস্থ এক্স ইকুয়াল টু ল্যামডা ডি বাই 2a। সোজা সাপটা একটা সূত্র, এক্স ইকুয়াল টু ল্যামডা ডি বাই 2a, মান বসাই দিলে উত্তর। ডিরেক্ট সূত্র থেকে উত্তর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো আসলে এমনই হয় বেশিরভাগ ক্ষেত্রে, খুব কমন সূত্রগুলো থেকে প্রশ্ন হয় খুব বেশি। 590 ন্যানোমিটারে আছে, এই জন্য 10 ইনভার্স 9, ডি এর মান দেওয়া আছে 0.2 মিটার, 2 ইন্টু এর মান দেওয়া আছে 0.01 ইন্টু 10 ইনভার্স 3 মিলিমিটার। তো এটা ক্যালকুলেশন করলে আসবে আমার উত্তর দেখুন ক্যালকুলেশনটা কিভাবে করবেন। এই দশমিক তুলে দিলাম, এই দশমিক এক ঘর পিছনে নিয়ে গেলাম, তো এখানকার দশমিক আসলো এই জায়গায় 2 2 কাটা, 10 ইনভার্স 3, এখান থেকে 10 ইনভার্স 3 বাদ দিলে থাকে 10 ইনভার্স 6, নিচে 1 পয়েন্ট 1, আবার একটা পিছনে নিয়ে আসলাম পয়েন্ট, পেছনে আনার কারণে এখান থেকে 10 ইনভার্স 5 হয়ে যাবে। তাহলে আমার 590 ইন্টু 10 ইনভার্স 5। আবার
অপশনে দেখা যাচ্ছে সব মিলিমিটারে দেওয়া আছে, তাহলে এটা আমরা পেলাম মিটারে। তো এটাকে যদি আমরা মিলিমিটারে কনভার্ট করি তাহলে 590 ইন্টু 10⁻5 মিটারকে 10 কিউব দ্বারা গুণ করতে হবে। 10 কিউব দ্বারা গুণ করলে আসে 590 ইন্টু 10⁻2 মিলিমিটার। আবার এটাকে 2 ঘর সামনে এটা যদি বসায় দেওয়া যায় দশমিকটা তাহলে হয় 5.9 মিলিমিটার। তাহলে আমাদের উত্তর হলো খ 5.9 মিলিমিটার। এর পরের যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নে বলা আছে চিত্রে প্রদর্শিত বর্তনীর R3 এর দুই প্রান্তে বিভব পার্থক্য কত? R3 এর দুই প্রান্ত মানে রোধ 3 নম্বর রোধটির দুই প্রান্তের বিভব পার্থক্য কত? তো এখানে দেওয়া আছে চিত্রের মধ্যে R1 এবং R2 সমান্তরালে অবস্থিত এবং এই দুটার সঙ্গে R3 শ্রেণীতে অবস্থিত। R1 এর মান 3 ওহম, R2 এর মান 6 ওহম, R3 এর মান 8 ওহম এবং এখানে একটা বিভব পার্থক্য দেওয়া আছে যেটা কিনা 5 ভোল্ট। তো এক্ষেত্রে আমাকে নির্ণয় করতে বলছে যে R3 অর্থাৎ এই যে রোধটি রয়েছে এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করতে বলছে। খুবই সহজ একটা অঙ্ক। এক্ষেত্রে আমাকে R1 এবং R2 এর তুল্য রোধটা প্রথমে বের করতে হবে, তারপরে I এর মানটা বের করতে হবে পুরো বর্তনীতে। তো শুরু করি। R1 এবং R2, R1 এর মান দেওয়া আছে 3, R2 এর মান দেওয়া আছে 6। তো এদের তুল্য রোধ যেটা হবে RP ইকুয়াল টু R1 R2 বাই R1 প্লাস R2। শর্টকাট সূত্র R1 3 ইন্টু R2 এর মান 6, R1 এর মান 3 প্লাস R2 এর মান 6। উপরে থাকে 3 6 18, নিচে থাকে 6 আর 3 9, কাটাকাটি করলে আসবে আমার 2 ওহম। এটা আসলো সমান্তরালে তুল্য রোধ। আবার এর সঙ্গে 8 ওহম অর্থাৎ R3 শ্রেণীতে যুক্ত, অতএব RS পাওয়া যাবে 2 যোগ 8 10 ওহম। অতএব পুরো বর্তনীর জন্য তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু ভি বাই আর। ভি এর মান দেওয়া আছে 5, আর এর মান দেওয়া আছে 10, তাহলে পাইলাম 0.5 অ্যাম্পিয়ার। তো এই ক্ষেত্রে আবার দেখো যে সমান্তরালে যে তুল্য রোধটা ছিল এই তুল্য রোধ দিয়ে এইটুকুর ভেতর দিয়ে কত বিভব যাচ্ছে সেটা বের করে নিতে হবে। তো এটা বের করার জন্য আমার ভি ইকুয়াল টু সমান্তরালের ক্ষেত্রে আমি তুল্য রোধ পেয়েছিলাম 2, ভি ইকুয়াল টু আই আর পি। তো সমগ্র বর্তনীর তড়িৎ প্রবাহ 0.5 গুণন আরপি, আরপি এর মান হচ্ছে 2, তাহলে এটা কাটাকাটি করলে 1 ভোল্ট। তো এইটুকুর ভেতর দিয়ে 1 ভোল্ট যাচ্ছে, 1 ভোল্ট এইটুকু খেয়ে ফেলে। তো বাকি থাকে কত? বাকিটা যাবে তাহলে R3 এর ভেতর দিয়ে, R3 এর ভেতর দিয়ে। আর এই যে বর্তনী, এই বর্তনীতে যে ব্যাটারি দেওয়া আছে ব্যাটারির ধনাত্মক প্রান্ত অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত হবে এই পাশ দিয়ে, বিদ্যুৎ প্রবাহিত হবে এই পাশ দিয়ে। তো এই পাশ দিয়ে যায় অর্থাৎ তাহলে এখানে R3 এর মধ্যে দিয়ে বিভব পার্থক্য হবে বা R3 এর দুই প্রান্তের বিভব পার্থক্য হবে 5 - 1। তাহলে 5 - 1 ইকুয়াল টু 4, 4 উত্তর 4 ভোল্ট। তো 10 নম্বরের উত্তর হচ্ছে ক 4 ভোল্ট। এরপরে যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নে বলা আছে দুটি গাড়ি একই সময়ে একই স্থান থেকে যাত্রা শুরু করে, তাদের অবস্থান যদি x1 ইকুয়াল টু at প্লাস বিটি স্কোয়ার, এটা হচ্ছে টি এর সাপেক্ষে বা সময়ের সাপেক্ষে যদি x1 ইকুয়াল টু at প্লাস বিটি স্কোয়ার এবং x2 ইকুয়াল টু দ্বিতীয় অবস্থান যেটা ft মাইনাস টি স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয়, তাহলে কত সময়ে তাদের বেগ একই হবে? কত সময়ে তাদের বেগ একই হবে? এরকম যদি কোনো রাশি দেওয়া থাকে, এই রাশিটি যদি
কোনো দূরত্ব বা অবস্থান নির্দেশ করে। এটাকে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে আমরা বেগ পাবো, দুইবার অন্তরীকরণ করলে আমরা ত্বরণ পাবো। তাহলে যেহেতু বলা হয়েছে যে বেগ একই হবে, অর্থাৎ এই দুইটার বেগ একই হবে, তাহলে এই রাশিকে আমরা বেগে পরিণত করতে চাইলে টি এর সাপেক্ষে আমাকে অন্তরীকরণ করতে হবে, এই রাশিকেও টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। দুই রাশিকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করার পরে দুইটাই আমরা বেগ পেয়ে যাব। তারপরে আমরা এই দুইটা বেগকে সমান ধরে ক্যালকুলেশন করব। তাহলে সরি, x1 t ইকুয়াল টু এটি প্লাস বি টি স্কোয়ার, এটাকে যদি আমরা প্রথমবারে অন্তরীকরণ করি তাহলে আমরা বেগ পাবো v1 ইকুয়াল টু এ প্লাস 2b টি। আবার দ্বিতীয় রাশির ক্ষেত্রে যদি আমরা অন্তরীকরণ করি, ডিরেক্ট লিখে দিলাম v2 ইকুয়াল টু f মাইনাস 2t। এখন বলা আছে যে v1 এবং v2 সমান হবে, অতএব আমরা v1 v2 সমান ধরি, a প্লাস 2bt ইকুয়াল টু f মাইনাস 2t। এরপর f মাইনাস a ইকুয়াল টু 2bt প্লাস 2t, এটাকে এই পাশে নিয়ে আসলাম, আবার এই 2tটাকে এই পাশে নিয়ে আসলাম। তারপরে এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে থাকে bt প্লাস t, সরি এখানে আরও একটা t কমন যায়, তাহলে এই t যায়, এখানে 1 থাকে, অর্থাৎ এই রানটা পরিষ্কার করে লিখলে হয় 2t b প্লাস 1। কত সময়ে তাদের বেগ একই হবে, তো সময় চাইছে, অতএব সময়টাকে আমরা আলাদা রাখে দিব, তাহলে আমরা পাই t ইকুয়াল টু f মাইনাস a বাই 2 ইন্টু b প্লাস 1 অথবা 1 প্লাস b। উত্তর হবে ঘ, f মাইনাস a 2 ইন্টু 1 প্লাস b অথবা b প্লাস 1। উত্তর হবে ঘ, 11 নম্বরের উত্তর ঘ। এর পরের যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নটি হচ্ছে একটি ভেক্টর f অঘূর্ণনশীল হয় যদি, এটা সরাসরি বইয়ের প্রশ্নটাই দিয়ে দিয়েছে, এটা সরাসরি বইয়ের প্রশ্নটাই দিয়ে দিছে। তো এই ক্ষেত্রে একটি ভেক্টর ঘূর্ণনশীল হবে নাকি অঘূর্ণনশীল হবে, এটা তার কার্ল এর উপর নির্ভর করবে। যদি রাশিটির কার্ল 0 হয় তাহলে অঘূর্ণনশীল হবে, তাহলে এটার ক্ষেত্রে উত্তর হবে গ। এরপরে যে প্রশ্নটি রয়েছে, একটি বস্তুকে যে পরিমাণ বল দ্বারা পূর্ব দিকে সেই পরিমাণ বল দ্বারা দক্ষিণ দিকে টানা হচ্ছে, লব্ধি বল পশ্চিম দিকের সাথে কত কোণ উৎপন্ন করবে। একটি বস্তু ধরি, একটি বস্তু, এই বস্তুটিকে, এটা যদি উত্তর হয় এটা হবে দক্ষিণ, এটা হবে পূর্ব, এটা হবে পশ্চিম। একটি বস্তুকে যে পরিমাণ বল দ্বারা পূর্ব দিকে, অর্থাৎ পূর্ব দিকে যে পরিমাণ বল দ্বারা টানা হয়, পূর্ব দিকে যে পরিমাণ বল দ্বারা টানা হয় সেই একই পরিমাণ বল দ্বারা দক্ষিণ দিকে টানা হয়, দক্ষিণ দিকে টানা হয়, একই পরিমাণ বল দ্বারা দক্ষিণ দিকে টানা হয়, একটা পূর্ব দিকে টানে আর একটা দক্ষিণ দিকে টানে। তারপরে বলা আছে লব্ধি বল পশ্চিম দিকের সাথে কত কোণ উৎপন্ন করবে। এদের যে লব্ধি, আচ্ছা এইটা আর এইটা ওরা বলে দিছে যে সমান বল, একই বল, ধরলাম এই বলটা হচ্ছে এফ, এই বলটাও হবে তাহলে এফ। এদের যে লব্ধিটা দুইটাই যদি সমান হয় তাহলে 45 ডিগ্রি, এটা কোণ হবে 45 ডিগ্রি, এই দুইটা কোণই হবে তাহলে 45 ডিগ্রি। তাহলে লব্ধি হবে পূর্ব দিকের সঙ্গে অর্থাৎ দক্ষিণ দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে অবস্থিত। আবার প্রশ্নে বলা আছে যে পশ্চিম দিকের সাথে কত কোণ উৎপন্ন করে। পশ্চিম দিক আমার এই পাশে, তাহলে পশ্চিম দিকের সঙ্গে লব্ধি
এই যে এই কোণটা উৎপন্ন করবে। এখানে 90 আর এখানে 45, 90 আর 45-এ 135 ডিগ্রি। তাহলে উত্তর হবে গ 135 ডিগ্রি। এর পরের যে প্রশ্নটি রয়েছে এটা দেখলে আসলে মনে হবে যে এটা রসায়নের প্রশ্ন, কিন্তু না, এটা পদার্থবিজ্ঞানেরই প্রশ্ন। তো প্রশ্নটি হচ্ছে কোন পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন নেই। নিউক্লিয়াসে নিউট্রন নেই, এটা মুখস্থ আমাদের, যে হাইড্রোজেন, যেটাকে বলা হাইড্রোজেন আইসোটোপ প্রোটিয়াম, হাইড্রোজেনের কোনো নিউট্রন নেই। তো উত্তর হবে ঘ, হাইড্রোজেনের কোনো নিউট্রন নেই। এর পরের যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নে বলা আছে একটি নির্দিষ্ট পরিমাণ শুষ্ক বায়ুকে সংকুচিত করে আদি আয়তনের অর্ধেক করা হলে চূড়ান্ত চাপ কত হবে? একটি নির্দিষ্ট পরিমাণ শুষ্ক বায়ুকে সংকুচিত করে আদি আয়তন। আচ্ছা, তাহলে এখানে আমার সম্পর্ক লাগতেছে হচ্ছে যে সংকুচিত করা, অর্থাৎ এখানে আয়তন, এই যে আয়তন আর চূড়ান্ত চাপ, আয়তন এবং চাপ, আর নির্দিষ্ট পরিমাণ শুষ্ক বায়ুকে সংকুচিত করে আয়তন এবং চাপ, এই দুইটা সম্পর্ক দিয়ে আমার অঙ্কটা করতে হবে। আমরা জানি আয়তন এবং চাপ এই দুইটা পরস্পর ব্যস্তানুপাতিক। তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে আয়তন এবং চাপ দুটাই পরস্পর ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে আমরা সূত্র জানি, যেটাকে বলা হয় বয়েলের সূত্র। বয়েলের সূত্রে পিভি ইকুয়াল টু কে, অর্থাৎ হচ্ছে P1 V1 ইকুয়াল টু P2 V2। তো যেহেতু এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, আয়তন এবং চাপ ব্যস্তানুপাতিক সম্পর্ক, আয়তন বাড়ালে চাপ কমবে, চাপ বাড়ালে আয়তন কমবে। তো এই ক্ষেত্রে বলা আছে আদি আয়তনের অর্ধেক করা হলো, আয়তন অর্ধেক করা হয়েছে, তাহলে চাপ দ্বিগুণ হয়ে যাবে। তো আদি চাপের দ্বিগুণ, উত্তর হবে খ, আদি চাপের দ্বিগুণ। দেখেন, আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চেনগুলো কত সহজ করে থাকে, যে এটা হয়তো বা থিওরি যদি দিয়ে থাকে তাহলে একবারে বেসিক থিওরিগুলো দিয়ে দেয়, যেগুলো খুবই সহজ, মাথা ঠান্ডা থাকলে খুব সহজে এটা সমাধান করা যায়। আর যে অঙ্কগুলো দেয়, এই অঙ্কগুলোও একবারে কমন সূত্র, যেগুলো মানে বেসিক সূত্র বলা হয়, এই সূত্রগুলা থেকে একটা লাইন বা দুইটা লাইন ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের উত্তর চলে আসে। এই টাইপের কোশ্চিনে চান্স পাওয়া কিন্তু অনেক সহজ। তো একটু যদি মাথা ঠান্ডা রাখা যায় আর এভাবে যদি সলভ করা যায়, তাহলেই কিন্তু খুব সহজে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের যে কেউ কিন্তু চান্স পেয়ে যেতে পারে। এ পর্যন্ত যতগুলো প্রশ্ন সমাধান করা হলো সবগুলোই কিন্তু আলটিমেটলি সব সহজ, দেখতে গেলে কিন্তু সবই সহজ, কিন্তু পরীক্ষার হলে মাথা ঠান্ডা থাকে না, একটা এক্সট্রা প্রেশার থাকে। এই প্রেশার থাকার কারণেই কিন্তু বাচ্চা কাচ্চা বা পোলাপাইনরা কিন্তু এইরকম সহজ সহজ প্রশ্নগুলোই ভুল করে চলে আসে। তো গাইস, আজকে তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাকি প্রশ্ন সমূহ নিয়ে। আসসালামু আলাইকুম।